নমস্কার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে জানিয়ে দিল দেশের পরিস্থিতি অর্থনৈতিকভাবে খারাপ। ডলারের পরিমাণের তুলনায় রুপি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং দেশে সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে। আমরা দেখেছি যে পেট্রোলের দাম বেড়েছে, আমরা দেখেছি জিনিসপত্রের দাম বাড়ছে, আরও বাড়বে জিনিসের দাম এবং মানুষের থাকবে না কাজ এবং দেশে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে। এর থেকে সাধারণ মানুষ কিভাবে দেশকে ঘুরিয়ে আনতে পারে এ নিয়ে দেশের প্রধানমন্ত্রী এই রূপ অর্থনৈতিক বিপদের সময় কি বার্তা প্রেরণ করেছেন এবং কি পদক্ষেপ নিচ্ছেন ভারত নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং আপনাদের কি পদক্ষেপ নেওয়া দরকার, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আপনি যদি দেশপ্রেমী হয়ে থাকেন এবং রাজ্যকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, কারণ এখানে দেশের জনসাধারণের জন্য, দেশের উন্নতির জন্য ও সমস্ত ইনফরমেশন আপনাকে দেব। আজকের ভিডিওটা তো মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখানে প্রথমেই বলে রাখি 2026-এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু জানিয়ে দিয়েছে অর্থনৈতিক সংকটের কথা এবং এর কারণ, প্রভাব এবং আপাতত ভারত কি প্রস্তুতি নিচ্ছে এই অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে যেতে এবং আপনাদের কি প্রস্তুতি বা আপনাদের কি নিজেদেরকে এই অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে দূরে রাখতে কি পদক্ষেপ নেওয়া উচিত, সমস্ত একে একে দেখব। প্রথমে বলে রাখি যে বর্তমানে অর্থনৈতিক চিত্রের কথা যদি বলি, মুদ্রার অবমূল্যায়ন মানে ডলার কিন্তু প্রায় 96 টাকা 70 পয়সা কাছাকাছি চলে গেছিলো। মানে 100 টাকা যদি $1 আর 100 টাকার $1 সমান সমান যদি আমাদের রুপি মানে রুপি যদি 100 টাকা হয়ে যায়, তার মানে বুঝতে পারছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ হবে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কি হয়েছে, তেলের দাম, আমরা যে তেল কিনি অয়েল যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন, সেটা 1 ব্যারেল আগে 3600 টাকা মানে 3600 টাকায় কিনতাম, কিন্তু বর্তমানে এই যে এত বেশি অর্থনৈতিক মন্দার বাজারে আমাদের বর্তমানে কিনতে হচ্ছে কিন্তু 12,000 টাকা, যেখানে 3600 টাকায় আগে 1 ব্যারেল তেল কেনা যেত, এখন 12,000 টাকা। মানে বুঝতেই পাচ্ছেন প্রায় দেখতে গেলে 2.5 গুণ বেড়ে গেছে। এবার এখানে যদি বলি কর্পোরেট ছাঁটাই, এই যে এত কিছু আমাদের যেই ডলার বেড়ে যাচ্ছে, মুদ্রা, জ্বালানির যে মানে অয়েল রয়েছে সেই অয়েল বেড়ে যাচ্ছে, একই সাথে কর্পোরেট কী হচ্ছে, ছাঁটাই হচ্ছে। টাটা গ্রুপ এই মুহূর্তে প্রায় 300 কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন এরকম প্রাইভেট বড় বড় সংস্থা কিন্তু বা কোম্পানি কিন্তু বহু মানুষকে ছাঁটাই করছে। কেন করছে এবং অর্থনৈতিক ভাবে ভারত আরও এই সমস্ত কারণে দুর্বল হচ্ছে। কারণটা বলছি, প্রথমেই বলে রাখি এই যে টাকার দাম কেন কমছে, চাহিদা এবং যোগান। আর আন্তর্জাতিক বাজারে তেল কেনার জন্য ডলার প্রচুর পরিমাণে আমাদের ক্ষয় হচ্ছে, ডলার অনেক বেশি পরিমাণে কি হচ্ছে দিতে হচ্ছে। টাকার বিদেশ থেকে বেশি জিনিস কিনলে অতিরিক্ত রুপি জমা দিতে হয়, ফলে দাম কমে, কিন্তু রপ্তানির অভাব, আমরা যত টাকার জিনিস কিনি সেই অনুপাতে বিক্রি করতে পারছি না। মেন ব্যাপার হচ্ছে যত পরিমাণে আমরা টাকা দিয়ে মানে আমাদের মানে ডলারের দাম বাড়ে বা তোমার হচ্ছে রুপির দাম কমে, কিভাবে একটু ভালো করে এটা বুঝতে হবে। যদি আমরা বেশি পরিমাণে কি হচ্ছে বাইরের থেকে আমরা কিছু প্রোডাক্ট কিনি, দ্রব্য কিনি, আর বাইরের দেশে কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করি, আমরা কিছু কিনি আর হচ্ছে কিছু বিক্রি করি। এবার যদি আমার দেখা যায় কেনা যেটা আমরা কিনছি সেটার পরিমাণ বেশি হয়, প্রচুর পরিমাণে আমরা কি হচ্ছে কিনছি, কিন্তু আমরা মানে বিক্রি করছি বিদেশে কম, বিদেশ থেকে বেশি কিনছি, বিক্রি করছি কম। যখন আমরা কিনি তখন ডলারে কিনি, যখন আমরা অ্যাকচুয়ালি বিক্রি করি তখনও আমরা ডলারে বিক্রি করি। ব্যাপারটা ক্লিয়ার। তারপরে আমরা হয়তো বিভিন্ন কারেন্সিতে আমরাও নিয়ে থাকি, মানে
রুপিতেও নিয়ে থাকি। এবার ডলারের ওপর আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট, কিনলেও ডলার খরচ করতে হয় আর বেচলেও ডলারেই আমরা পেমেন্ট নিই। এবার যদি দেখা যায় আমাদের ডলারের একটা রিজার্ভ রয়েছে, ঠিক আছে, আর রুপিরও একটা রিজার্ভ রয়েছে। এবার এখান থেকে ডলারের রিজার্ভ যদি কমে যায়, রুপির রিজার্ভ যদি সেম থাকে, তাহলে আমাদের কি হচ্ছে, রুপির প্রাইস কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবার ডলার যেটা রয়েছে, ডলারের তুলনায় রুপি যদি বেড়ে যাবে বা মানে ডলার কখন বাড়বে, যখন আমরা যে পরিমাণে কিনছি সেই পরিমাণে বিক্রি করতে পারছি না, যে পরিমাণে ইম্পোর্ট করছি সেই পরিমাণে এক্সপোর্ট করতে পারছি না, তখন কিন্তু ডলারের ভ্যালুটা বেড়ে যায়। কারণ আমাদের বেশি পরিমাণ ডলার দরকার এবং ডলার বেশি পরিমাণ বাইরের থেকে ইম্পোর্ট করতে আমাদের ডলার বেশি পরিমাণ খরচ হয়, রুপির প্রাইস কমে যায়। আর রুপির প্রাইস কমে গেলে বেশি টাকা খরচ করতে হয় ডলার আবার এক্সট্রা অন্য জায়গা থেকে কিনতে গেলে, কারণ ডলারের রিজার্ভ তো আস্তে আস্তে খালি হয়ে যাবে। কারণ আমরা যে পরিমাণ ডলার দিয়ে জিনিসপত্র কিনছি আমাদের দেশে, সেই পরিমাণ অন্যান্য দেশে বিক্রি করতে পারছি না, আর কেনার বেচার জন্য ডলার দরকার। এবার ডলার যদি না থাকে তাহলে আমাদের কি টাকা দিয়ে ডলার কিনতে হবে। এবার টাকা দিয়ে যখন ডলার কিনবো, টাকার পরিমাণ কি হচ্ছে, কমে যাবে। টাকার পরিমাণ কমে যাওয়া মানে কি, ডলার আমাদের বেশি দরকার, যে জিনিসটা বেশি দরকার সেটার ভ্যালু বেড়ে যায়, যার কারণে ডলার এর কি হচ্ছে, ভারতীয় মুদ্রার তুলনায় রুপির তুলনায় ডলারের ভ্যালু বাড়তে থাকে। এই হচ্ছে কনসেপ্ট। এবার আমাদের এখন বর্তমানে পরিস্থিতি কি, আমাদের এত পরিমাণ মানে ডলার প্রয়োজন, আমরা সেরকমভাবে ইম্পোর্ট তো করছি, আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করছি আমাদের যে যে জিনিস প্রয়োজন, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি না সেম পরিমাণে। সেই কারণে ডলার ব্যালেন্স হচ্ছে না, যার পরিমাণে আমাদের ভারতীয় মুদ্রা রুপির ভ্যালু কিন্তু কমছে। এবার আরও একটা মেন কারণ হরমুজ প্রণালী বা জ্বালানি সংকট। আমরা জানি স্টেট অফ হরমুজ, এই যে এখানে স্টেট অফ হরমুজ রয়েছে, এখান থেকে বেশিরভাগ তেল সরবরাহ হয়। ভূ রাজনৈতিক এই মুহূর্তে যে দ্বন্দ্ব রয়েছে, আমেরিকা বলো ও তোমার হচ্ছে ইরান বলো, তারা কি হচ্ছে স্টেট অফ হরমুজে তেল নিয়ে যেতে দিচ্ছে না। তারা ইরান সহ অন্যান্য দেশের এর থেকে তেল আসা কঠিন হয়ে পড়েছে এবং সরবরাহ কম থাকায় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়ে গেছে। ক্রুড অয়েল কি, যে ক্রুড অয়েল থেকে প্রসেসিং করে আমাদের পেট্রোল, ডিজেল, একই সাথে অন্যান্য জ্বালানির জিনিস তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ক্রুড অয়েল। এবং ক্রুড অয়েল যেটা বললাম আগে, এক ব্যারেল আমাদের 3600 টাকায় কিনতে হতো, এখন সেটা 12,000 টাকায় প্রায় কিনতে হচ্ছে রুপির হিসাবে। এটা বাড়ার বিভিন্ন কারণ রয়েছে। যেটা বললাম, ডলারের পরিমাণ বেড়ে গেছে, $1 কিনতে গেলে আমাদের বেশি রুপি খরচ করতে হচ্ছে, যার কারণে এই পরিমাণ বেড়েছে। এবং অয়েলের দামও বেড়ে গেছে, কারণ স্টেট অফ হরমুজ এখান থেকে যে প্রায় দেশের 90% অয়েল এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেটাই বন্ধ রয়েছে, যার কারণে ভারত এই মুহূর্তে বেশি দাম দিয়ে কি হচ্ছে, ক্রুড অয়েল কিনছে। এবং এটা অর্থনৈতিক প্রভাব কি জানেন, যে একটা অয়েল আমাদের দেশের অর্থনৈতিককে পুরো শেষ করে দিতে পারে। কিভাবে বলি, দেখুন, প্রথমেই আমরা জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল ডিজেল আমাদের সরকারকে বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে সরকারও বেশি দামে বিক্রি করবে। এখনও আমরা দেখেছি প্রায় 10 থেকে 12 টাকা, ভুল বললাম 13 টাকা সম্ভবত বেড়ে গেছে পেট্রোলের দাম। তো এক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম যখন বেড়েছে, আমরা ভাবছি পেট্রোলের দামই হয়তো বেড়েছে, না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়ে। পেট্রোল ডিজেল বাড়ার সাথে সাথে দেশের সমস্ত প্রোডাক্টের দাম বাড়তে শুরু করে। যেমন পরিবহনের খরচ, লরি জাহাজে যে সমস্ত পণ্য আসে, সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, কারণ সেই সমস্ত জিনিস আসতে বেশি পরিমাণে তেলের প্রয়োজন, আর তেলের দাম বাড়লে খরচ বেশি হয় এবং যার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। একই সাথে সাধারণ জিনিসের দাম যদি বেড়ে যায়, কিন্তু কোম্পানি হঠাৎ করে দাম বাড়াতে পারে না। তেলের দাম বেড়ে গেছে, কিন্তু যদি দেখেন পার্লেজি বিস্কুটের দাম কিন্তু সেম রয়েছে। এতদিন ধরেই 5 টাকায় পার্লেজি পাওয়া যেত, এখনও পাওয়া যাচ্ছে, 10 টাকায় পাওয়া যেত, এখনও পাওয়া যাচ্ছে। সরকার তেলের দাম বাড়িয়ে দিলে, তেল বেশি দামে ভারতকে কিনতে হলেও ভারতের বাজারে যে পণ্যগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু তাড়াতাড়ি দাম বাড়াতে পারে না। তেলের দাম হুট করে বেড়ে গেছে, কিন্তু কোম্পানির যে বিস্কুট 5 টাকার লেভেলে বিক্রি হয়, সেই বিস্কুটের দাম 10 টাকা করা কিন্তু কোম্পানির জন্য কঠিন, কারণ তাদের সেল কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জায়গায় চলে যেতে পারে। সেই কারণে কোম্পানি কি করে, ক্রস কাটিং করে। ক্রস কাটিং কীভাবে করে, যে প্যাকেটে 10 টাকার প্যাকেটে 10টি বিস্কুট পাওয়া যেত, তার বদলে হয়তো 5টি বিস্কুট করে দিল, মানে কোয়ান্টিটি কমিয়ে দেয়।
ঠিক আছে। যার কারণে মানে মানুষের থিঙ্কিংয়ের ওপর যাতে প্রভাব না পড়ে, যে 5 টাকা দিয়ে কিনতাম এখনও 5 টাকা দিয়েই কিনছি, আগে 10 টাকা দিয়ে কিনতাম এখনও 10 টাকা দিয়ে কিনছি, কোয়ান্টিটিটা কমিয়ে দেয়, প্রাইস বাড়ায় না। এবং এটা প্রথম টার্গেট থাকে। দ্বিতীয় টার্গেট কি থাকে, যে না আরও বেড়ে যাচ্ছে, যখন তেলের দাম আরও বাড়ছে হু হু করে, তখন কোম্পানি এই আর তো কমাতে পারবে না, একটা নির্দিষ্ট পরিমাণ মতন প্রাইস কমে, তখন প্রোডাকশন কস্ট কমানোর চেষ্টা করে। মানে যেখানে 10 জন কর্মচারী থাকতো তখন সেখানে 5 জন কর্মচারী করার চেষ্টা করে, 5 জনকে ছাঁটাই করে দেয়, যে যাতে প্রোডাকশন কস্ট কীভাবে কমানো যায় এবং প্রফিট বের করা যায়। সেই কারণে কি হয়, কোম্পানি কি করে, নিজে লোকসান করে এবং মানুষের যেই বিক্রি হ্রাস পায়, তখন কি হচ্ছে, কোম্পানির ক্ষতি হয়। এবং এখানেও যে কোয়ান্টিটি কমালো, ও কোয়ান্টিটি তো কমালোই, এই সাথে কি হচ্ছে, ম্যান পাওয়ারও কমিয়ে দেয় যাতে প্রোডাকশন কস্ট কমানো যায়। এর সাথে যখন অর্থনৈতিক এত মান্দা সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, মানুষজন যখন দেখা গেল ও কোম্পানিতে কাজ করছিল, যেমন টাটা কোম্পানিতে বললাম 300 জনকে ছাঁটাই করেছে, এরকমভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষকে ছাঁটাই করছে, তাদের কর্মসংস্থান যাচ্ছে। যখন তাদের কর্মসংস্থান যাচ্ছে, তাদের আয় যাচ্ছে, আর যখন আয় না থাকছে কি হবে, তারা কোম্পানির যে প্রোডাক্ট আছে বা জিনিসপত্র আছে বা তারা খরচ করতে পারবেন না। আর যখন তারা খরচ করতে পারবেন না, কোম্পানির বেশি প্রোডাক্ট সেল হবে না, দ্রব্য বিক্রি হবে না, কোম্পানি লোকসানে চলে যাবে, কারণ তাদেরও স্যালারি রয়েছে, বেতন রয়েছে, সেখানে আরও ক্রস কাটিং হবে, আরও এমপ্লয়িকে তারা ছাঁটাই করার চেষ্টা করবে, এবং কর্মচ্যুত হবে প্রচুর মানুষ, এবং খরচ কমবে, প্রাইভেট কোম্পানি কর্মী ছাঁটাই করবে তাদের প্রফিট বের করার জন্য, কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য, কারণ তাদের লাভের ওপরেই সব কিছু, তাদের প্রোডাক্ট সেলের ওপরেই সব কিছু। যখন প্রোডাক্টই সেল হবে না, তখন কর্মচারী রেখে কী হবে, তাদেরকে আবার ছাঁটাই করবে, আরও বেকারত্বর পরিমাণ বাড়বে, এবং দেশে মানে টাকা যে সার্কুলেশন, টাকা যে বৃদ্ধি বা আয়, সেটা কিন্তু হবে না। যার কারণে কিন্তু মানুষজনের কাছে যখন চাকরি থাকবে না, তখন কি হবে, কোনো না কোনো জায়গার থেকে কি হচ্ছে, লোন নেওয়ার চেষ্টা করবে নিজের পরিবারকে চালানোর জন্য, এবং মানুষ কী হবে, কাজ হারানোর পর বেঁচে থাকার জন্য লোন বা ইএমআই নিয়ে কি হচ্ছে, মানে ইএমআইয়ের সার্কেলে চলে যাবে, এবং যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, এবং তখন হবে ইকোনমি বা অর্থনৈতিকভাবে দেশ কিন্তু ডুবে যায়। এর প্রধান কারণ কিন্তু এই জ্বালানির পেট্রোল থেকেই শুরু হয়, যার ধাপে ধাপে কিন্তু এই সার্কেলটা চলে। এবং তখন কি হয়, সরকারকে একটা উদ্যোগ থাকে, তখন সরকার আর লোন দেয় মানুষকে বিজনেস করার জন্য, সুবিধা দেয়, একই সাথে ইন্টারেস্ট, মানে ভারতের ব্যাংকগুলোর ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। এরও পেছনে বিভিন্ন কারণ আছে, সেটা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এই জ্বালানির ওপর কিন্তু সমস্তটা নির্ভর করছে। কেমন, দেশের অর্থনৈতিক ছিদ্রপথ, যেখান থেকে ডলার অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে, সরকার চাইছে ডলারকে কন্ট্রোল করতে। যে পরিমাণে আমরা রপ্তানি করছি, যে পরিমাণে আমরা ইম্পোর্ট করছি, সেই পরিমাণে যাতে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্টটা যদি বাড়াতে পারি, মানে ডলার খরচের থেকে ডলার বেশি সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের রুপি খরচ হবে না। আর রুপি খরচ না হলে রুপির ভ্যালু কিন্তু বাড়বে ডলারের তুলনায়, রুপির প্রাইস কিন্তু বাড়বে। সেই চেষ্টাই কিন্তু ভারত সরকার করছে এই মুহূর্তে। সরাসরি বিদেশ থেকে যে রপ্তানি রয়েছে, সেই রপ্তানিতে একটু নিষেধাজ্ঞা লাগানোর চেষ্টা করছে। বিশেষ করে আমরা তেল 135 বিলিয়নের তেল আমরা আগে রপ্তানি করতাম, মানে ইম্পোর্ট করতাম, এখন সেটা বেড়ে $200 বিলিয়ন হয়েছে। আগে 135 বিলিয়ন ডলার ছিল, এখন 200 বিলিয়ন ডলার হয়েছে, মানে প্রায় 65 বিলিয়ন ডলার কিন্তু ডেফিসিট হয়েছে, এখানে বেড়ে গেছে 35 বিলিয়ন ডলার। একই সাথে আমরা সোনা আমদানি করছি বাইরের থেকে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে সোনা আমদানি করতে। এবং একই সাথে আমরা ফরেনের যে প্রোডাক্টগুলো আছে, বা ফরেনে যাচ্ছি বা বাইরে ঘুরতে যাচ্ছি, আমরা খরচ করছি, জনসাধারণ আমরা খরচ করছি, বা বিদেশি কোনো পণ্য নিচ্ছি সেটাই খরচ করছি, সেটাও তো যখন ভারতে আসছে ডলার ভারত থেকে নিয়েই সেটা ভেতরে ভারতে প্রবেশ করছে। সেই কারণে কিন্তু এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এখন সরকার কমাতে চাইছে, ক্রস কাটিং করতে চাইছে, যে সোনা কম পরিমাণে ভারতে ইম্পোর্ট করানো, ও তেল যতটা পরিমাণ কম ইম্পোর্ট করানো যায়, যাতে একটাই উদ্দেশ্য, যে পরিমাণে আমরা ইম্পোর্ট করব বাইরের থেকে, ডলারে জিনিসপত্র কিনবো, তার থেকে বেশি যাতে আমরা ডলারে বিক্রি করতে পারি, যাতে আমাদের রুপিটা নিয়ন্ত্রণে থাকে, রুপির প্রাইস খুব না বেড়ে যায়, অর্থনৈতিক মন্দা না আসে। ঠিক আছে, এটাই কিন্তু চাইছে। এবার এই সমস্ত বিষয় থেকে বাঁচতে কিছু তো প্রসেস রয়েছে। ফরেক্স রিজার্ভ বিক্রি, টাকার দাম ধরে রাখতে
কি হচ্ছে, টাকাকে বেশি পরিমাণে আরও ডলারের থেকে টাকার পরিমাণ যাতে না কমে সেই কারণে কি হচ্ছে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কি করেছে, প্রায় 53 বিলিয়ন ডলার বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, ডলার বিক্রি করে ভারতীয় রুপিতে কনভার্ট করেছে, যাতে রুপির প্রাইসটা আরও বেশি না বাড়ে। একটা বহু পরিমাণ অ্যামাউন্ট আমাদের ভারতে ডলারের পরিবর্তে রুপিতে এসছে, যেখানে ভারতের অর্থনৈতিক ব্যবস্থাটায় কিছুটা আটকাতে সাহায্য করেছে। ডলারের পরিমাণ থেকে ভারতের রুপির পরিমাণ কিছুটা কমতে সাহায্য করেছে। একই সাথে বর্তমানে 700 বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ রয়েছে আরবিআইয়ের কাছে। এবং যখনই দেখা যায় ডলারের পরিমাণ একটু থেকে আমাদের ভারতীয় রুপির পরিমাণ বাড়ছে, তখন কি হচ্ছে, বেশি পরিমাণে ডলার কি হচ্ছে সেল করে আরবিআই ইন্ডিয়ান মানিতে টাকাটা রাখে, যাতে কিছুটা মানে অস্থায়ীভাবে কিছুটা অর্থনৈতিক ব্যবস্থাকে বা রুপিকে পুশ করা যায়। একই সাথে এনআরআই বিনিয়োগ বলে যে আমাদের ভারতে যারা এনআরআই রয়েছে, বাইরে যারা রয়েছে, তারা যাতে ইনভেস্ট করে, তাদেরকে ইনভেস্টের সুযোগ সুবিধা দেওয়া হয়। যে বিভিন্নভাবে বলা হয় ভারত সরকারের তরফ থেকে যে ভারতে ইনভেস্ট করো, ভারতে ইনভেস্ট করলে ট্যাক্সের পরিমাণ আমরা কম নেব, আমরা বিভিন্নভাবে ছাড় দেব, সুযোগ সুবিধা এনআরআইয়ের জন্য দেওয়া হয়। কারণ বাইরের দেশের টাকা যদি আমাদের দেশে আসে এবং ভারতে যদি বিনিয়োগ করে, বিনিয়োগের সুযোগ থাকে, তাহলে কি হচ্ছে, ভারতের ইকোনমি কিন্তু বুস্ট হতে সাহায্য করবে। কিন্তু এটা একটা অস্থায়ী, পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন কি হতে পারে, ডলারাইজেশন। মানে অন্যান্য দেশের সাথে যদি কোনো দেশের চুক্তি হয় যে না, আমি চীনের সাথে বাণিজ্য যেটা করব সেটা ডলারে করব না, আমরা ভারতীয় মুদ্রায় কিনবো বেচবো, আমরা চীনের যে ওয়ান কারেন্সি আছে সেই কারেন্সিতে আমরা বেচবো কিনবো, মানে লোকাল কারেন্সিতে আমরা কেনাবেচা করব, এক্সপোর্ট করব, ইম্পোর্ট করব। তো এটা যদি বা অন্যান্য দেশের সাথে ডলারের বদলে সরাসরি রুপি বা স্থানীয় মুদ্রা বাণিজ্য করা যায়, তাহলে কিন্তু এই ব্যাপারটা থাকবে না এবং ডলারের ওপর আমাদের নির্ভরশীলতা কমবে এবং ডলার বাড়ছে না কমছে তার ওপর অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করবে না। কারণ এখন ডলারের তুলনায় রুপি যদি কমে যায়, আগে যেটা ধরো ডলার ছিল $1 সমান 50 টাকা ছিল, এখন যদি $1 সমান 100 টাকা হয়ে যায়, ঠিক আছে, তাহলে যে জিনিসটা আমার 50 টাকার জিনিসটা মানে আমরা যেটা $1 বাইরের দেশ থেকে কিনছি সেটা ভারতীয় টাকায় 50 টাকায় হয়ে যেত। কিন্তু এখন ডলারের তুলনায় ভারতের মানি কমে যাওয়ার কারণে 100 টাকার সমান হওয়ার কারণে $1 একটা জিনিস 100 টাকায় কিনতে হচ্ছে আমাদের। আর যদি এরকম ডলারে আমরা কেনাবেচা না করতাম, ডলারের ওপর ডিপেন্ডেন্সি না থাকতো, তাহলে আমরা যে ডাইরেক্ট 50 টাকাই থাকতো, জিনিসের দাম বাড়লে তাহলে বাড়তো। ডলারের কারণে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের কাছে সেটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সেই কারণে ডলারকে কন্ট্রোল করা জরুরি ভারতীয় ইকোনমিকে স্টেবল রাখতে গেলে। এবং সেই কারণেই কিন্তু অন্যান্য দেশের সাথে আমাদের স্থানীয় যে কারেন্সি, সেই কারেন্সিতে যদি লেনদেন হয়, তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী আমরা রূপান্তর দেখতে পারবো, স্টেবিলিটি দেখতে পারবো। তারপরে মেড ইন ইন্ডিয়া, আমরা সবসময় এই মুভমেন্টটা চালাই যখন এরকম কিছু হয় যে, এবং আমাদের সবসময় উল্লেখ করা উচিত দেশের তৈরি যে পণ্য বা দেশের তৈরি যে ইভি সেগুলোকে কেনা উচিত। দেশের তৈরি যে প্রোডাক্ট সেগুলোতে বেশি জোর দেওয়া উচিত এবং বিদেশি প্রোডাক্টকে কি হচ্ছে একটু দূরে সরিয়ে রাখা উচিত, মানে সেটাকে বয়কট করা উচিত। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, $200 বিলিয়ন গেম চেঞ্জার। গত বছর ক্রুড অয়েল আমদানির খরচ ছিল $135 বিলিয়ন, এবছর হয়েছে $200 বিলিয়ন কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং প্রভাব কি, এক বছরে $200 বিলিয়ন প্রায় 19 লক্ষ কোটি টাকা সাশ্রয় হলে একটি গোটা রাজ্যে পশ্চিমবঙ্গের 8 কোটি টাকা আন্তর্জাতিক ঋণ শোধ করা সম্ভব। মানে বুঝতেই পারছো যে ডলারের পরিমাণ এবং ক্রুড অয়েলের পরিমাণ বেড়ে গিয়ে কি হয়েছে। যদি আগের বছর যে $135 বিলিয়ন খরচ হয়েছিল ক্রুড অয়েলে, এবছর খরচ হচ্ছে $200 বিলিয়ন। এবং এই যে এক্সট্রা ডলার খরচ হচ্ছে সেটা হচ্ছে প্রায় 19 লক্ষ কোটি টাকা। এবার 19 লক্ষ কোটি টাকায় কি হচ্ছে, একটা রাজ্য, আমাদের রাজ্যের কথাই যদি বলি, পশ্চিমবঙ্গ রাজ্যে যত ঋণ আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। যে টাকাটা অ্যাকচুয়ালি ক্রুড অয়েলে এক্সট্রা যাচ্ছে, সেই টাকাটা যে কোনো একটা রাজ্যের সমস্ত ঋণমুক্ত হয়ে যেতে পারে, এমন পরিমাণ টাকা এক্সট্রা খরচ হচ্ছে, যার কারণে অর্থনৈতিক পরিবহন ব্যবস্থা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এবং যার কারণে কিন্তু সরকার কি করছে, ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বা সোলার এনার্জির মাধ্যমে
মানে তেলের যে মানে সরবরাহ আমাদের সেটা কমিয়ে আনার চেষ্টা করছে এবং প্রমোট করছে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করছে, বা বলছে যে সোলার প্যানেল লাগাও বাড়িতে, যাতে আমরা যতটা সম্ভব কী হচ্ছে যে বৈদ্যুতিক এনার্জি সেটাকে কাজে লাগাতে পারি এবং বাইরের যে ক্রুড অয়েল সে মানে সরবরাহকে একটু কমাতে পারি, যাতে আমাদের দেশে আরও বেশি অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারি। নিজেদের সমস্ত এনার্জি যদি নিজেরাই কনজিউম করতে পারি, তাহলে অন্যান্য দেশের ওপর বা এই ক্রুড অয়েলের ওপর আমাদের নির্ভর করতে হবে না। এই সমস্ত কারণে দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 7টি আবেদন করেছেন। প্রথম আবেদন আমরা জানি ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ যাতায়াত কমানোর কথা বলেছে, যাতে গাড়ি ঘোড়া কম আমাদের চড়তে হয় এবং পেট্রোল যতটা সম্ভব সাশ্রয় করতে পারি। দ্বিতীয় বলেছে কি সোনা কেনা স্থগিত রাখতে হবে অন্তত 1 বছরের জন্য, সোনা কেনা কমাতে হবে বা সোনা কেনা চলবে না, সোনা না কেনার অনুরোধ করেছে। কারণ কি, ওই যে সোনা কিনতে হলে বাইরের থেকে এক্সপোর্ট করতে হবে, যার কারণে ডলার খরচ হবে এবং আমাদের ভারতীয় মুদ্রা কোথাও না কোথাও পিছিয়ে যাবে। সেই কারণে কিন্তু সোনা কেনার জন্য বারণ করেছে আমাদের প্রধানমন্ত্রী। একই সাথে পেট্রোল বা ডিজেলের ব্যবহার হ্রাস করতে বলেছে, যতটা সম্ভব পেট্রোল বা ডিজেল কমানোর কথা বলেছে। এই একই কারণ, ক্রুড অয়েল যাতে কম কেনা যায়। একই সাথে বলেছে রান্নার তেল মানে আমদানি করা ভেজ্য যে তেল যেটাও কমাতে হবে, সেটাও বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়, সেই কারণে সেটারও বন্ধ করতে বলেছে। একই সাথে প্রাকৃতিক কৃষি মানে রাসায়নিক সার এর ব্যবহার বন্ধ করতে বলেছে, তার বদলে ন্যাচারাল ফার্মিং করতে বলেছে। যে আমাদের যে রাসায়নিক সার সেটাও কিন্তু বাইরের থেকেই বেশিরভাগটা আসে, সেই কারণে ন্যাচারাল ফার্মিং করার কথা বলেছে নরেন্দ্র মোদী। একই সাথে বিদেশ ভ্রমণ 1 বছরের জন্য বিদেশে না গিয়ে দেশেই এর যে পর্যটন স্থানগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ঘুরতে বলেছে, যাতে দেশের টাকা দেশেই থাকে, দেশের টাকা যাতে তোমার ডলারে কনভার্ট হয়ে বিদেশে খরচ না হয়, সেই কারণে বিদেশকে এই মুহূর্তে বিদেশের ঘোরাকে একটুখানি কমিয়ে দিতে বলেছে। সেই কারণে বিদেশের ভ্রমণকে এই মুহূর্তে স্থগিত করতে বলেছে, 1 বছরে অন্তত বাইরে বিদেশে ঘোরাকে বন্ধ করার অনুরোধ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। একই সাথে স্বদেশি পণ্য, ফরেনের যে ব্যান্ড রয়েছে, ফরেনের যে পণ্য রয়েছে, বিদেশি পণ্যকে বয়কট করতে বলেছে এবং স্বদেশি পণ্যকে আপন করে নিতে বলেছে, যাতে দেশের টাকা দেশেই থাকে, ডলার কোনো রকমভাবে খরচ করা যাবে না। যদি 1 বছর আমরা সঠিকভাবে এটাকে অ্যাডাপ্ট করতে পারি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক সিচুয়েশন অনেকটা বাড়বে। কারণ যেই ডলারের তুলনায় রুপি একটু শক্তিশালী হতে শুরু করবে, তখন সমস্ত জিনিস আমাদের ডলার দিয়ে কিনতে হলে কম টাকা খরচ করতে হবে, যার কারণে কিন্তু দেশের অর্থনীতি অনেকটা বুম হবে। ঠিক আছে, এই ধরনের যে প্রচেষ্টা, যে 7টা নিয়মের কথা বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সেগুলো যদি আমরা মানতে পারি এবং একই সাথে 80% আমাদের দেশের পরিকাঠামো কিন্তু প্রস্তুত হয়ে যাবে। আমরা জানি আমাদের দেশ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, আমাদের দেশের সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, আমাদের দেশে কোনো খামতি নেই, আমাদের দেশের এই ইকোনমি একটু স্লো ডাউন হওয়ার পেছনে কিন্তু এই কারণগুলো রয়েছে, যেখানে আমরা চাইলে কিন্তু সেটাকে আবার ঠিক করতে পারি। এবং তার জন্য গুরুত্বপূর্ণ 3-4 বছরের আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেশের জন্য, দেশের ইকোনমি কি, দেশের অর্থনৈতিককে মজবুত করার জন্য, অর্থনৈতিকভাবে আমাদের সাবলীল হতে গেলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের প্রত্যেকের চিন্তাধারা, আমাদের প্রত্যেকের কর্মসংস্থান, আমাদের প্রত্যেকের আয়, আমাদের প্রত্যেকের উন্নতি সমান সমান আমাদের রাজ্য তথা দেশের উন্নতি। অর্থনৈতিকভাবে সচেতন হওয়া এবং অর্থনৈতিকভাবে ভারত তথা নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। সেই কারণে সরকার এবং সমাজ থেকে শুরু করে যৌথভাবে এই সংকট বা এই বিপদের সময় নিজেকে ঠিক রেখে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখার কথাই উল্লেখ করেছেন। মোট কথা, আমরা যদি ডলার যে $1 সমান ডলারে যদি 10 টাকাও কমিয়ে নিতে পারি, তাহলে আমাদের ভারতের অর্থনীতির ওপর
অনেক বিরাট পরিবর্তন কিন্তু আসবে। আমাদের ডলার যদি 80 টাকায় আমরা আনতে পারি, ঠিক আছে, $1 সমান সমান 80ও আনতে পারি, তাহলেও কিন্তু আমাদের অর্থব্যবস্থার একটা নতুন মোড় তৈরি হবে। সমস্তটা জানালাম, বাদবাকি আপনাদের কি মতামত রয়েছে, আপনারা ভারতবাসী, আপনারা রাজ্যবাসী, আপনাদের এর বক্তব্য আমার কাছে অতীব মূল্যবান, সেই কারণে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।